এইভাবে আন্দোলনে পুলিশের সদস্য হয়তো তারা আমার উপর হামলা করেনি, হামলা করেছে যারা এই আন্দোলনের নামে স্যাবোটেজ করতে চেয়েছেন। আজকে সকাল থেকে আমরা শুনতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি আন্দোলন। মাহফুজ আলমের মাথায় যে বোতলটি মারা হলো, এরপর সঙ্গে সঙ্গে মাহফুজ আলম সাংবাদিকদের যে প্রতিক্রিয়া জানালেন, সে প্রতিক্রিয়া তিনি একটি দলকে সন্দেহ করলেন। গতকাল রাত্রে আপনারা দেখেছেন যে চাবি শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থা থাকার পর মাহফুজ আলম সেখানে যাওয়ার পর মাহফুজ আলমের উপর একটা বোতল নিক্ষেপ করা হয়েছে। মাহফুজ আলমের উপরে বোতল নিক্ষেপ করার পরে মাহফুজ আলম প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি বিশেষ একটা দলের প্রতি ইঙ্গিত করেছেন। আসলে কি তারা এটা মেরেছে, নাকি মাহফুজ আলম এবং জামাতের মধ্যে একটা বড় ধরনের সংঘাত বাঁধানোর জন্য তৃতীয় পক্ষ এই কাজটি করেছে? দর্শক, আমরা দেখব সেই ভিডিও ফাঁস হয়েছে যে ছেলেটি তাকে এই মেরেছিল, কি বলে তাকে বোতল মেরেছিল, এই ছেলেটি দেখবো, পাশাপাশি তার বোতল মারা নিয়ে দুইটা আলোচনা শুনবো। সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব মাহফুজ আলমকে মূলত কারা বোতল মেরেছে এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল। প্রধান আলোচনার বিষয় হবার কথা ছিল, কারণ যত্রতত্র যখন তখন যে কোনো দাবিতে রাস্তা ব্লক করে ফেলা যাবে কিনা এই আলাপ হওয়া দরকার। কিন্তু এর মধ্যেই আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা বিষয়ে, আমি আসছি সেই জায়গায়। ব্রিফিংয়ের সময় তার মাথায় একটা পানির খালি বোতল ছুঁড়ে মারা হয় এবং অদ্ভুত নিশানায়, মানে খুবই প্র্যাকটিস করা বলে মনে হয়, সেটা তার মাথায় আঘাত হানে। এবং তারপর সেটা নিয়ে যা হচ্ছে মানে ঘটনাটা অনেক বড় না, কিন্তু আবার খুব ছোটও না। আমরা খুব হার্মফুল কিছু দিয়ে তাকে আঘাত করার চেষ্টা হয়েছে সেটা বলছি না, করা হয়নি, কিন্তু যা হয়েছে সেটার খুব সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। কারণ তিনি তার ব্রিফিংয়ের সময়ই এই ব্যাপারে কাদেরকে তিনি সন্দেহ করেন তার অনুমান, ভিকটিম সেটা করতেই পারেন। আমরা দেখব বহু সময় যখন কোনো এ ধরনের ফৌজদারি অপরাধ ঘটে, মারামারির ঘটনা ঘটে, হত্যার ঘটনা ঘটে, তখন পুলিশ জানতে চায় যে আপনি কাউকে সন্দেহ করেন কিনা, চুরি হলে, ডাকাতি হলে, এগুলো থাকে। সো তার মতামত তিনি জানিয়েছেন এবং আমি ধারণা করি যে সাম্প্রতিক সময়ে এই ব্যাপারে যে চাপান উত্তর এবং পরস্পরকে আক্রমণ সেটা আরও বাড়বে। তার আগে কয়েকটা জরুরি কথা একটু বলে রাখা দরকার। ঢাকা শহরের রাস্তা ব্লক করে ফেলা, প্রধান উপদেষ্টার বাসার কাছে চলে যাওয়া, জগন্নাথ ইউনিভার্সিটি তাদের কিছু দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন, সরকার সেটা করব এসব করছে না। তারপর তারা যমুনার দিকে রওনা হলেন এবং তারা খানিকটা চলে যেতে পারলেন এবং শেষ পর্যন্ত অনেক দূরে যেতে পারলেন না। কারণ আমি এভাবে বলি, বরং আমি সেদিন একটা টকশোতেও কাল রাতে বলছিলাম যে তাদের একজন হাসনাত আবদুল্লাহ নেই তো, মানে হাসনাত আবদুল্লাহর জন্য সব পথ অবারিত, তিনি নিয়ম ভাঙতে পারেন, কিন্তু এনাদের তো একজন হাসনাত আবদুল্লাহ নেই। ফলে পুলিশ তাদের উপরে হামলা করে, নানান রকমভাবে টিয়ার গ্যাস, জল কামান, আহত হয়, অনেকে হসপিটালে যায়। টু সাম এক্সটেন্ট এই ধরনের ব্যারিকেড ভাঙার ক্ষেত্রে এটাই হয়তো হবার কথা ছিল, কিন্তু ওই যে বললাম পথ তো তাদেরকে দেখানো হয়েছে। জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের সেই বিখ্যাত বাক্যটা নিয়ে অনেক দিন বলেছি, ব্যবহার করেছি, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম অ্যানিমালস আর মোর ইকুয়াল দ্যান আদার্স। হাসনাত আবদুল্লাহরা মোর ইকুয়াল, তারা শেষ বেষ্টনী, নিরাপত্তা বেষ্টনী ভাঙতে পারেন এবং তার জন্য খুব জোর জবরদস্তিও না, মোটামুটি ছেড়ে টেড়ে দেওয়া হয়। তারপরে শাহবাগে যেতে পারেন, শাহবাগ ব্লক করতে পারেন, কিন্তু সবার আবার অত সৌভাগ্য হয় না। এই যে জগন্নাথের স্টুডেন্টদের উপরে হামলা করা হলো এবং যারা মাহফুজ আলমকে আমরা দেখলাম, তিনি আর এটা চলো চলো যমুনা চলো এই স্লোগান দিয়ে নাকি আর এইভাবে চলে যাওয়া যাবে না। অ্যান্ড হি গট সো সারপ্রাইজ যে এত দূর থেকে রাস্তা দিয়ে কিভাবে তারা এসে হাজির হলেন। আমি তার বক্তব্যটা শুনছিলাম এবং তিনি বেশ কঠোর নির্দেশনা দিয়েছেন। আমি মনে করি নির্দেশনাগুলো কঠোর হওয়া দরকার। গতকাল রাস্তায় যেভাবে জ্যাম তৈরি হয়েছে, আমরা না জেনে বলতে পারি কত অসুস্থ রোগীর সমস্যা হয়েছে, সংকট হয়েছে। একটা ভিডিও আমাদের সামনে ছড়িয়ে পড়েছে, আমরা হয়তো দেখেছি, শাহবাগীয় পরে ডিপ্লোমা নার্সরা রাস্তা যখন ব্লক করে, মানে দাবি কোনো বিষয় না, কেমন দাবি সেটা বিষয় না, দাবি একটা করে ফেললেই হবে এবং সরকারকে যদি চাপ প্রয়োগ করা যায় সেটার ধরে ফলাফল পাওয়া যেতেও পারে, কারণ দীর্ঘদিন থেকে এটা কাজ করেছে। এমনকি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়েও সরকারকে চাপ দিয়ে কাজটা যেহেতু করানো গেছে, সো পথ তো দেখানো গেছে এবং এর আগেও একই ঘটনা ঘটছিল। যাই হোক, একটা মর্মান্তিক ভিডিও, একটা ইয়াং কাপল, হাজব্যান্ড ওয়াইফ, উদ্ভ্রান্তের মতো, উন্মাদের মতো বলছেন তার বাচ্চাটা মারা যাচ্ছে, এই জামে আটকে তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে যেতে ব্যবস্থা করার জন্য।
এটা আমরা দেখলাম, তাই আমরা অনেকে শেয়ার করলাম, দুঃখ পেলাম, কাঁদলাম। কিন্তু এই ঘটনা তো প্রচুর ঘটে যখনই এখানে না বা যে কোনোখানেই যখন রাস্তা ব্লক করে, বিশেষ করে কিছু কিছু রোগীর ক্ষেত্রে টাইম ইজ লাইফ। হার্ট অ্যাটাকের রোগী, জাস্ট সাম মিনিটসের এদিক সেদিক একটা রোগীর জীবন বাঁচাতে বা তাকে শেষ করে দিতে পারে। কোনো কারণে প্রফিউজ ব্লিডিং হচ্ছে, কোনো রোগের কারণে ইন্টারনাল ব্লিডিং অথবা অ্যাক্সিডেন্টের কারণে এক্সটার্নাল ব্লিডিং হচ্ছে। জাস্ট মিনিট ডিসাইড করে একটা মানুষের জীবন থাকবে কি থাকবে না, তিনি বাঁচবেন কি মারা যাবেন। ট্রুলি তাই। জাস্ট হসপিটালে যাওয়ার সাথে এদিক সেদিকের মধ্যে এটা হয়ে যায়। অ্যাকিউট অ্যাজমা, খুব অল্প সময় মরে যেতে পারে মানুষ যদি সিভিয়ার অ্যাজমার অ্যাটাক হয়। সাধারণ গাড়িতে যাচ্ছেন, হসপিটালে গেলে অক্সিজেন দিয়ে অন্যান্য ব্যবস্থা নিয়ে তাকে বাঁচিয়ে ফেলা যেত। এসব ঘটনা ঘটছে, এসব বর্বরতা ঘটছে আমাদের সমাজে দীর্ঘদিন থেকে এই ইন্টারিমের সময়। এবং একটা কথা রিপিটেডলি বলেছি, সরকারকে বুঝতে পারতে হবে সরকার প্রশাসক, তাকে অনেক সময় কঠোর পদক্ষেপ নিতে হবে। যে কোনো কিছু দিয়ে রাস্তা ব্লক করে ফেলা যাবে না। তিতুমির কলেজ একবার তাদের ভার্সিটি করা নিয়ে দফায় দফায় এই কাজ করতে গিয়ে বহু জনভোগান্তি তৈরি করেছে। কিন্তু ওই যে বললাম, কাউকে আমি করতে দেব, কাউকে দেব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য হাসনাত আবদুল্লাহ চলে যেতে পারেন, এটা স্টেট না। একটা স্টেটে হাসনাত আবদুল্লাহ না আর কেউ, যে আইনটা আছে যে এই ব্যারিয়ার, এই ব্যারিকেড ভাঙা যাবে না। আর শুধু যমুনার এত কাছে গিয়ে তারা জমায়েত করেছেন, অত কাছে দূরেই থাকুক, অত্র এলাকাতে যে কোনো জমায়েত নিষিদ্ধ করে পুলিশের নতুন করে প্রজ্ঞাপন দেয়া আছে। একটা স্টেট আইনে চলে এবং আইন সবার জন্য সমান। শুনতে অদ্ভুত শোনায়, হাস্যকর শোনায়, কেতাবি শোনায়, কিন্তু এটা যে করবে না সেটা স্টেট থাকবে না। তখন স্বাভাবিকভাবে যেটা হয়, তখন দেখছে যে হাসনাত আবদুল্লাহরা যেতে পারছেন, বল প্রয়োগ করে তার দাবি আদায় করতে পারছেন, তাহলে জগন্নাথের দাবি লজিক্যাল বা ইললজিক্যাল আমি ডিবেটে ঢুকছি না। আমার কাছে তিনটার মধ্যে অন্তত একটা দুটো বেশ ইললজিক্যাল মনে হয়েছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু ডিপ্লোমা নার্সেসদের যে দাবি আমার ইললজিক্যাল মনে হয়েছে, তিতুমির কলেজের যে দাবি, আমি সবগুলোকে ইললজিক্যাল দাবি মনে করি। মানে বহু দাবি নিয়ে জাস্ট এসে রাস্তা ব্লক করে ফেললেই হয়। কিন্তু তারা দেখেছেন লজিক্যাল ইললজিক্যাল প্রশ্ন না, এটা এখন বল প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে, চাপ প্রয়োগের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। করলেই এটা করা যায়। সো এটা হবে না কেন? এজন্যই কাউকে ঠ্যাক দিয়ে কোনো কিছু করতে দেয়া সরকারের দিক থেকে একেবারেই অনুচিত হয়েছে। সুতরাং সরকার সাফার করছে। এখন চলো যমুনায় চলো, যাওয়া যাবে না কেন? সবার কি গণতান্ত্রিক অধিকার নাই? আমরা যদি মাহফুজ আলমকে জিজ্ঞেস করি, নাকি হাসনাত আবদুল্লাহ আপনাদের সাথে সহযোদ্ধা ছিল ওই সময় এবং এনসিপি ইজ অ্যান এক্সটেনশন অফ দ্য গভর্নমেন্ট, আমরা মনে করি সে কারণে হাসনাত আবদুল্লাহ বা এরকম কাজ যারা করবেন তাদের জন্য এটা সহি প্রশ্ন আমরা করতেই পারি। যাই হোক, যারা মাহফুজ আলমের উপরে যে ঘটনাটা হয়েছে খুবই অ্যালার্মিং। আমরা দীর্ঘদিন, মানে বেশ কিছুদিন থেকে, উনি অবশ্যই পুরো 8 মাস নিজে যে টার্গেটেড হয়েছেন সেই কথাটা বলছেন, কিন্তু কিছুদিন থেকে তার উপরে এই আক্রমণ ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। এবং তার ভাষ্যে তিনি শিবির বা জামায়াতকে দায়ী করেছেন। এটা আমি বুঝেছি, আমি বলছি না উনি সেটা বোঝানোর চেষ্টা করেছেন। তিনি কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, তিনি সাংবাদিক এবং প্রশাসনকে খুঁজে বের করতে বলছেন, কিন্তু তার ইঙ্গিতটা ওই দিকে ছিল। কনটেক্সট অবশ্য তাই বলে। কনটেক্সটটা এই কারণে বলছি, তার সাথে শিবিরের উনি 71কে নিয়ে একটা স্টেটাস দিয়েছিলেন, কোথাও জামাত শিবির উল্লেখ ছিল না। রাজাকার, স্বাধীনতা বিরোধিতা এগুলো ছিল। কেন যেন জামাত শিবিরের লোকজন খেপে গেল, তার বিরুদ্ধে কথা বলতে থাকলো। তারপর তিনি একটা স্টেটাস দিয়েছেন যেটা মুছে ফেলেন। আমি কোনো একটা টক শোতে বলেছি যে সেটাতেও জামাত শিবির উল্লেখ ছিল না, এটা ভুল হয়েছে, শিবির উল্লেখ ছিল। আমি আবার দেখলাম কেউ একজন আমাকে কমেন্ট করে এটা ধরিয়ে দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তো পরে যেটা হলো, শিবির সামষ্টিকভাবে তার উপরে আক্রমণ করতে শুরু করলো, তাকে ভারতের দালাল ট্যাগ দিতে শুরু করলো এবং আরও ভয়ঙ্কর। এবং একটা মাদ্রাসা, যে মাদ্রাসাটা শিবিরের খুবই শক্তিশালী বা স্ট্রং হোল্ড আছে বলে বিশ্বাস করা হয়, তামিরুল মিল্লাত মাদ্রাসা, সেই মাদ্রাসায় একটা গরুর গায়ে মাহফুজ আলম লিখে তাকে জবাই করা হয়েছে। এগুলো খুব অন্যায়, বিভৎস, প্রতীকী হলেও খুবই বিভৎস চর্চা এগুলো। ফলে যারা মাহফুজ আলমের ওপরে তারা ঝাঁপিয়ে পড়েছেন এবং শিবির আক্রমণ করতে পারে বডিলি, আমি এটা মানে সবাই পারে, আমি বলছি না কোনো সংগঠন পারে না, সবাই পারে, কিন্তু শিবির যে ভাব ধরে, তার ইসলামী ছাত্র শিবির তারা পারে, এটা আমি জানি, আমি দেখেছি। আমি বহুবার বলেছি, আমি চিটাগংয়ে যে কলেজে পড়েছি আমি খুব কাছ থেকে শিবির দেখেছি। বন্ধুবান্ধবরা যারা চিটাগং ইউনিভার্সিটিতে পড়েছে তারা জানেন। এবং তাদের এই আচরণের একটা বহিঃপ্রকাশও খুব চমৎকারভাবে কমেন্ট বক্সগুলোতে দেখবেন। আমি যখনই জামাত শিবির নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করি, আমার সমালোচনা করার রাইট আছে, আমার সেই সমালোচনা ভুলও হতে পারে,
কিন্তু কেউ সমালোচনার জবাব দেবেন না, স্রেফ গালিগালাজ করবেন। আঘাত করার পর্যন্ত আহ্বান আছে আমার মন্তব্যে যখন আমি এই ধরনের ভিডিও করি। সুতরাং যারা এটা দিতে পারেন তারা এটা করতেই পারেন, খুবই পারেন, এবং একটা ভীতি তৈরির চেষ্টা তারা করতে পারেন যে তাদের বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু বিপদ আছে, কারণ এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারত। আমি আবারও বলছি, আমি বলছি না এটা শিবিরই করেছে, এটা অন্য কেউ করে থাকতে পারে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু জনাব মাহফুজ আলম যেটাকে দায়ী করছেন সেটা করার সম্ভাবনা যে তাদের আছে সেটা আমি উড়িয়ে দেই না, সত্যিই উড়িয়ে দেই না। কিন্তু যে ঘটনাটা ঘটলো, যদি তারা করে নাও থাকেন, যেন মাহফুজ আলম যে কনটেক্সটের মধ্যে আছেন তার তো এটা মনে করারই কথা। তিনি তো দেখেছেন তাকে নিয়ে কি করছে না করছে, যে স্ট্যাটাসটা দিয়ে তিনি মুছে ফেললেন তার আগে তো তার ঘটনা ঘটেছে, তারপরে মিথ্যা আরোপ করা হয়েছে। আমি তো এটা নিয়ে ভিডিও করে দেখিয়েছি যে তিনিই নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেটা নিয়ে ইভেন তার সহকর্মী অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ক্ল্যারিফাই করতে হয়েছে। তো এগুলো করে তো তার উপরে আক্রমণ, এমনকি তার স্ট্যাটাসে দেখা গেছে তার পরিবারের উপরও আক্রমণ করা হয়েছে। আমি দেখিনি কী হয়েছে, আমি তার স্ট্যাটাস দেখে বুঝলাম উনি মেজাজ হারিয়েছেন। এই মেজাজ হারানোর বিরুদ্ধে আমি কথা বলেছি, কিন্তু কনটেক্সটটা তো তৈরি আছে, সুতরাং এই আঘাত তার উপরে আসতে পারে। এবং এটা একটা নতুন মাত্রা যুক্ত করলো যেটা মাহফুজ আলমের সাথে জামায়াত শিবিরের। কারণ এটা নিয়ে বলছি, আমি আসলে ওনাকে এনসিপির মানুষ মনে করি, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। টেকনিক্যালি নন, তিনি সরকারে আছেন, দলের সাথে কোনো যোগাযোগ আছে বলে আমরা প্রকাশ্যে জানি না, কোনো পদ নেই, তারপরে বলছেন আমি বলছি। সো এনসিপির যে একটা এক্সটেন্ডেড ডিবেট এবং ফাইট শুরু হয়েছে জামায়াতের সাথে, অন্তত ভিজিবল যেটা আমাদের সামনে, সেটার একটা নতুন ডাইমেনশন যুক্ত হলো। আমরা এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখি, সরকারকে আসলে সতর্ক হতে হবে। এটা জামায়াত শিবির করুক বা আওয়ামী লীগ ঢুকে করুক বা সাধারণ কেউ করুক, এই দেশটায় এখন আসলে অর্ডার পুনঃস্থাপন করা জরুরি। উপদেষ্টাদের ব্যাপারে যথেষ্ট নজরদারি করা দরকার, তাদের নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার। এবং মাহফুজ আলম, আমি তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আমি তার ব্যাপারে তার অনেক কিছুতে ক্রিটিক্যাল থাকলেও তার এই অবস্থানগুলো যেগুলো উনি বক্তব্যে দিচ্ছেন, বাক্যে দিচ্ছেন, তার সে রাইট আছে। সে একই জিনিস এখন পাল্টা বাক্যের লড়াই হবে, পাল্টা ডিবেট হবে, সেই জিনিসগুলোই দেখতে চাই। গণতান্ত্রিক সমাজ মানে সেটা। সুতরাং আমরা তার কথার জবাব এভাবেই হবে, এই পাল্টা এই জিনিসগুলো যদি কেউ করে, এসব রাজনীতি। আসসালামু আলাইকুম। আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুঁড়ে মারল কারা? আপনি কাকে সন্দেহ করছেন? ইতিমধ্যে মাহফুজ আলম সাংবাদিকদের যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যে আমরা দেখলাম তিনি একটি বিশেষ দলকে দায়ী করছেন, স্যাবোটাজ উল্লেখ করেছেন। ঘটনাটি আসলে কি ঘটেছিল, এটার পেছনে নেপথ্যে কি হতে পারে, বিষয়টি আমি আমার আলোচনায় আমার মতো করে তুলে ধরব, আপনাদের মতামত আপনারা জানাবেন। প্রশ্ন হল, মাহফুজ আলম সাম্প্রতিক সময় ফেসবুকে পোস্ট করেছেন এবং আমরা দেখলাম যাদেরকে নিয়ে তিনি পোস্ট করেছেন সেই সব দলের নেতাকর্মীরা তার ব্যাপারে তারা পাল্টা প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়া। ইভেন আমি নিজেও ভিডিওতে প্রতিবাদ করেছি পাকিস্তান পন্থা শব্দটির জন্য। আমার প্রশ্ন ছিল, মাহফুজ আলম কি ভারত পন্থাকে গ্রহণ করছেন যদি পাকিস্তান পন্থাকে তিনি কবর দিতে চান? কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার উপর পানির বোতল ছুঁড়ে মারলেন এবং এত মানুষের ভেতরে সেই বোতলটি তার মাথায় এসে আঘাত করলো। পুরো বিষয়টি আমার কাছে একটু অন্যরকম লাগলো। ধরেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টা নন। প্রশ্ন হলো, তিনি কেন ছাত্রদের মাঝে ছুটে গেলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাহফুজ আলমের মাথায় যে বোতলটি মারা হলো, এরপর সঙ্গে সঙ্গে মাহফুজ আলম সাংবাদিকদের যে প্রতিক্রিয়া জানালেন, সে প্রতিক্রিয়ায় তিনি একটি দলকে সন্দেহ করলেন। তিনি কি কনফার্ম সেই দলের কেউ তার মাথায় বোতল ছুঁড়ে মেরেছে, নাকি অন্য কেউ এই কাজটি করে সেই দলের সাথে তার তিক্ততা বাড়াতে কাজটি করেছে? 3 নম্বর, আজ সারাদিন ছাত্রদল নেতা শ্যাম্য হত্যার বিচার চেয়ে
সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ উত্তপ্ত ছিল। এই ঘটনা কারা ঘটিয়েছিল, কিংবা এই ঘটনাকে আড়াল করতে এই মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারার ঘটনা কিনা? তারপরে প্রশ্ন, এই ঘটনায় ভিনদেশী কোনো এজেন্ট জড়িত কিনা, কিংবা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক দল যারা বিপ্লবের চেতনা লালন করে, বিএনপি, জামাত সহ এনসিপি আরো যে দল, তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান বা লড়াকু মনোভাব তৈরিতে নেপথ্যে কারা কাজ করতে পারে? তারপরের প্রশ্ন, মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই লড়াইয়ের মাঝে পুলিশ ছাত্রদের উপর ব্যাপক আগ্রাসী আচরণ করে, তার কারণ কি? চলেন এই আলোচনাগুলো করতে গিয়ে আরো কিছু প্রশ্ন হয়তো আমাদের তৈরি হবে। প্রথম কথা, মাহফুজ আলম কি শিক্ষামন্ত্রী? যে দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে, সেই দাবিগুলোর বিষয়ে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, বা সেই ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত করতে পারেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব। তথ্য উপদেষ্টার এখানে কাজটা কি? এক, মাহফুজ আলমের ব্যাপারে বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা খুব সুখকর না, খুব পজিটিভ না। যে বিষয়গুলো আসিফ বা নাহিদের ব্যাপারে মানুষের মনোভাব, কিন্তু মাহফুজের ব্যাপারে মনোভাবটা ভিন্ন। এই মনোভাবটি যখন বাংলাদেশের ছাত্র সমাজে একটু ভিন্ন, সেই সময় মাহফুজ আলমকে সেখানে কারা পাঠিয়েছে বা মাহফুজ আলম নিজে গেছেন কিনা স্পষ্ট হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন আমরা একটু খুঁজি এরকম, এত মানুষের ভিড়ে যিনি বোতলটি মেরেছেন, কেউ একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার, তাকে সেভ করতে বা তার নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, আমরা জানি যে নিরাপত্তা বাহিনী তাকে সেভ করার জন্য তারা বিভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখেন। অর্থাৎ যে ব্যক্তি তাদের কাছে ভিআইপি বা যার নিরাপত্তার প্রয়োজন, সবাই তার দিকে তাকিয়ে থাকেন না, সবাই সবার পজিশন থেকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকেন। এত নিরাপত্তা বাহিনী, এত শিক্ষক, এত লোকের মধ্যে একটি বোতল একদম কাঙ্ক্ষিতভাবে একদম টার্গেটে এসে তার মাথায় এসে পড়লো, কারো গায়ে পড়লো না, কেউ সেটাকে নিবৃত করার চেষ্টা করলো না, কেউ বাধা দিল না, তার মানে এটি পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর, মাহফুজ আলম বললেন এই কাজটি তারা করেছে যারা গত 7-8 মাস ধরে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কথা বলছে। মাহফুজ আলম কি কনফার্ম এটা তারা করেছে? তিনি কি কনফার্ম? একজন উপদেষ্টা তথ্য প্রমাণবিহীন এমন কথা বলতে পারেন না। রাষ্ট্রের এই পদে কোনো আবেগ দিয়ে চলে না। যে পদটিতে তিনি বসছেন সেই পদটি ইউনিভার্সিটির কোনো ছাত্রের পদ নয়, কোনো ব্যক্তি মাহফুজ আলমের পদ নয়, একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার বা মন্ত্রীর পদ। তাকে তিনি যে গণমাধ্যমে কথাটি বলেছেন, এই কথাটি সম্পূর্ণ ভুল, এবং আমি মনে করি এখানে মাহফুজ আলমেরও কোনো বড় ইন্ধন থাকতে পারে। কিরকম? এই ঘটনা মাহফুজ আলম যদি তার বিশেষ কাউকে দিয়ে ঘটিয়ে থাকেন এবং কোনো একটি দলকে দায়ী করার জন্য, আমরা কি এইরকম প্রশ্ন করতে পারি না? একজন উপদেষ্টার মাথায় বোতল মারলো, কেউ ঠেকালো না, নিরাপত্তা বাহিনী দেখলো না, সবকিছু উপড়ে তার গায়ে এসে পড়লো, তিনি একটি দলকে দায়ী করলেন। ধরেন এই মুহূর্তে মিস্টার করিম এবং জলিলের মধ্যে বিরোধ, তো করিম এবং জলিলের মধ্যে বিরোধ হলে, করিমের কোনো ক্ষতি হলে বা জলিলের কোনো ক্ষতি হলে একে অপরকে তো দায়ী করবে, তাই তো? কিন্তু তৃতীয় পক্ষের কাজটা কি? যখন দুজন ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠান বা দুটো গোত্র বা দুটো সংস্থা বা দুটো ভিন্ন মানুষ বিরোধে জড়াবে, তৃতীয় পক্ষ সবসময় সুবিধা নেবে যে এই সুযোগটিতে আমি কাজে লাগে। এটি হতে পারে না, অসম্ভব। এখন প্রশ্ন হলো, যারা এই কাজ করেছে একটা পক্ষ সরাসরি একটা পক্ষকে দায়ী করছে, অতীতে তারা কি এরকম কাজ আগে কখনো করেছে বা তারা এই জাতীয় কোন অ্যাক্টিভিটিস এর আগে দেখিয়েছে? আমি জানি না মাহফুজ আলম কাদেরকে দায়ী করেছে, সেটা ছাত্র দল হতে পারে, ছাত্র শিবির হতে পারে, আদার্স কেউ হতে পারে। তাহলে মাহফুজ আলমের এই বক্তব্যটি পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে এক পেশে, কিংবা এই বক্তব্যের মধ্যেই সন্দেহ রয়ে গেছে। তিনি একটি গোষ্ঠীকে বা একটি
দলকে দায়ী করছেন যে তারাই কাজটি করতে পারে। তার মানে একজন উপদেষ্টার এই বক্তব্যটি এই তদন্তের ক্ষেত্রে বড় চাপ তৈরি করে, অর্থাৎ তদন্তের ক্ষেত্রে বিপরীত কোন তথ্য যেটা শেখ হাসিনা বলতেন কিছু ঘটার সঙ্গে সঙ্গে বলতেন এটা জামাত বিএনপি করেছে, এটা বিএনপি করেছে, এটা জামাত করেছে। এই জিনিসগুলো আমরা মাহফুজ আলমের কাছ থেকে পরিবর্তিত বাংলাদেশে আশা করিনি। এখন আসে, সাম্যকে হত্যা করা হয়েছে, এরপর বাংলাদেশে আমরা দেখলাম একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, এই লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে। বিচার চাওয়ার চেয়ে দ্রুত ভিসির পদত্যাগ চাওয়া হচ্ছে, এটাই হলো প্রশ্ন। আপনারা যদি বিচারই চাইবেন তাহলে খুনি যে 3 জনকে ধরা হয়েছে তাদের একজনের পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে, সেই পরিচয় ধরে আগান, অথবা যারা খুনি তাদের ধরার ব্যবস্থা করেন, প্রশাসনকে চাপ দেন। ভিসিকে নিয়ে কেন টানাহিস্ট্রা? সোহরাওয়ার্দী উদ্যানটি ইউনিভার্সিটির এরিয়ার বাইরে, একজন ভিসি তার ইউনিভার্সিটির সীমানার বাইরের দায়িত্ব তার নয়, বা তিনি এইটার জবাবদিহি করবেন না। তাহলে ভিসিকে পদত্যাগের জন্য এই চাপটি আসছে কেন? তার মানে এই লাস্ট দিয়ে এটা রাজনীতি তৈরি করতে চাইছে। এখন আসেন আমাদের শত্রু দেশটির এজেন্সির ব্যাপারে। সাম্প্রতিক সময় আমরা একটার পর একটা খবর দেখছি, ইলিয়াস হোসেনের, পিনাকি ভট্টাচার্যের, কনক সরওয়ালের বা বিভিন্ন গণমাধ্যমে আসছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কি হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, এরকম। আমি জানি না সত্য মিথ্যা কি, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, যেটা তথ্য প্রমাণ আমার কাছে নেই। কিন্তু আমি যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশে এমন কিছু সিগনিফিক্যান্ট ঘটনা ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে যেটা তৃতীয় পক্ষকে সুবিধা এনে দেবে, আর তার শুরুটা সাম্যকে দিয়ে, তার চলমান প্রক্রিয়া মাহফুজ আলমকে দিয়ে। তাহলে এই মুহূর্তে আমাদের আসলে করণীয়টা কি? আমাদের শান্ত থাকতে হবে, আমাদের জবাব খুঁজতে হবে, তথ্য প্রমাণ হাজির করে আসামিকে ধরতে হবে। অন্যথায় এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে, যেই করুক, যেই দলেরই করুক। আমি বলছি না অমুকি করেনি বা অমুকি করেছে, আমি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছি। একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করা আমার কাজ। আমি চাই আমাদের বিপ্লবের চেতনার পক্ষের লোকদের মধ্যে, দলের মধ্যে কোনো বিরোধ বা বিভাজন তৈরি না হোক, কারণ এই সুযোগটি ওদের কাজে লাগবে বা ওরা এটি চায়, আমাদের মধ্যে শক্তির ফাটল ধরাতে চায়। এখন আসেন, কোন এজেন্সি যদি এই কাজটি করে থাকে তাহলে এজেন্সির কাজটা কি হবে? প্রমাণকে গোপন করা, অথবা তদন্ত শুরু হলে তদন্তকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া। কারণ এই যাবৎ কোনদিন কোন শক্তিশালী এজেন্সির বিরুদ্ধে রাষ্ট্র তথ্য প্রমাণ হাজির করে তদন্ত শেষ করতে পারেনি। আজ পর্যন্ত পিলখানা হত্যার সঠিক তদন্ত হয়নি, কম বেশি আমরা বুঝে ফেলেছি। 21শে আগস্ট গ্রেনেড হামলার ইলিয়াস হোসেনের যে বিশাল প্রতিবেদন, সেখানে যে ঘটনা দেখেছি, তারপরে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে লাশের যে রাজনীতিটা শুরু হয়েছে, এটা বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে এবং এই রাজনীতিকে আরো কলুষিত করছে। দর্শক, মাহফুজ আলম একজন উপদেষ্টা, তিনি নির্বাচিত কোন ব্যক্তি নন, তিনি আমাদের পক্ষের একজন ব্যক্তি, আমরা তাকে বসিয়েছি। তিনি নাকি মাস্টার মাইন্ড। তার কথার ভারসাম্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, বিবেক বুদ্ধি সমৃদ্ধ কথা বলতে হবে। একটি পানির বোতল অনেক বড় অপরাধ নয়। উন্নত বিশ্বে আপনি কারো গায়ে পানি মারতে পারবেন, পানির বোতল মারতে পারবেন, ডিম মারতে পারবেন, এটা বৈধ অধিকার। জর্জ বুশের গায়ে জুতো মারা হয়েছে, আপনার মনে আছে ইরাকের ঘটনায়? বিষয়টা হলো সভ্য দেশগুলোতে পানির বোতল মারা, পানি মারা, ডিম, যেমন শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যেতেন, বিএনপি নেতা কর্মীরা তার গাড়ি ভরে ফেলত ডিম মেরে, পচা ডিম বা ভালো ডিম, সেটাই বলেন, পানির বোতল পানি মেরে। ইংল্যান্ডের কোন পুলিশ একজনকে গ্রেফতার করতো না, কারণ রাষ্ট্রীয়ভাবে এটা বৈধ। মাহফুজ আলমরা যেহেতু রাজনীতি করবেন, আগামী দিনের বাংলাদেশটাকে নতুনভাবে সাজাতে চাচ্ছেন, তাদের লক্ষ্য অনেক সামনে। আমার মনে হয় তাদের আরো ধৈর্যশীল হতে হবে। একটা পানির বোতলকে অপমান হিসেবে না নিয়ে ধৈর্যের প্রমাণ দিতে পারতেন, দেওয়া উচিত। অতীতে এর চেয়ে বড় ঘটনা ঘটেছে। তবে একটি বিষয় মাহফুজ আলমকে মনে রাখতে হবে, পানির বোতলের বদলে এটা একটা বুলেট হতে পারত। তাহলে তাকে যারা নিরাপত্তা দিচ্ছিল তাদের ব্যর্থতা খুঁজতে হবে কেন? এর দায় দিতে হবে, এর দায় তাদের নিতে হবে। একজন উপদেষ্টার সঙ্গে এতগুলো নিরাপত্তা বাহিনীর সদস্য থাকার পরও একটা বোতল যদি তারা তাকে আঘাত করে, তাকে সেভ করতে না পারে, একটা বুলেট থেকে তাকে রক্ষা করবে কি করে?
আগামী দিনে আমাদের উপদেষ্টারা বুলেটের সামনে আছে, কারণ একটি বড় ফ্যাসিস্ট শত্রুকে তারা সরিয়েছে। একটা ভয়ঙ্কর দানবীয় রাষ্ট্র আমাদের শত্রু, যাদের অনেক বড় হাত এই দেশে আছে। সো নিরাপত্তার ক্ষেত্রে আমাদের উপদেষ্টাদের সঙ্গে যারা থাকবেন বা যারা উপদেষ্টাদের নিরাপত্তা দেবেন, তাদেরকে আরো পরীক্ষা নিরীক্ষা করে তাদের সাথে নিতে হবে। প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিস্টদের লোক বসে আছে, এরকম বহু ঘটনা তারা ঘটাবে স্যাবোটাজ করে, কিন্তু ভাইয়েরা লড়া শুরু করবে। যারা একসাথে লড়াই করে দেশ স্বাধীন করলো 24-এ, আজ তারা একে অপরের লড়ছে, এটা লাখ টাকা দেখাচ্ছে। তাদেরকে শত্রু ভাবছি না কেন? আমরা ভাই ভাই কেন লড়াই শুরু করছি? যারাই বোতল মেরেছেন, এটা কি দলগত বোতল মারা, নাকি কোন একজন ব্যক্তি তার ক্ষোভ থেকে মেরেছেন? সাম্যকে যারা হত্যা করেছেন, এটা কি কোন এজেন্সির কাজ, নাকি রাষ্ট্রকে একটা ভয়ঙ্কর দিকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি লাশ মানে ভয়ঙ্কর কিছু। এই যে বিষয়গুলো, এগুলো তথ্য প্রমাণ ছাড়া সোশ্যাল মিডিয়া আমরা একে অপরকে দায়ী করছি, আমরা মোটিভকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছি, এটা ঠিক না। যারা বোতল মেরেছেন, যে বোতল মেরেছেন অন্যায় করেছেন, কিন্তু প্রশ্ন হলো এই বোতল কাণ্ডটি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিচ্ছে না তো, বা আমাদের মোটিভকে অন্যদিকে নিচ্ছে না তো, আমাদের মধ্যে তিক্ততা আরো বৃদ্ধি করছে না তো? মাহফুজ আলমদের মতো টকবগে তরুণদের একটা বোতলকে হাসি মুখে গ্রহণ করতে হবে। আগামী রাজনীতি আরো ক্রুশিয়াল হবে, কারণ একটা ফ্যাসিস্টকে নিষিদ্ধ করা হয়েছে, আর তার সমস্ত শক্তি আছে, তার বিশাল লোকবল আছে, অস্ত্র আছে, অর্থ আছে, তারা আরো বড় অপকর্ম করবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মাহফুজ আলম বা এরকম যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল নন, তাদেরকে যেখানে সেখানে যাওয়া যাবে না। মাহফুজ আলমের এই ছাত্রদের মাঝে আসাটা আমি একদম উচিত মনে করছি না, কারণ তিনি সংশ্লিষ্ট বিভাগের উপদেষ্টা নন, বা তাকে কে পাঠিয়েছে আমি জানি না, কেন তিনি আসলেন জানি না। হতে পারে তার এই আশাটা রহস্যজনক। এরকম নতুন অনেক প্রশ্ন আমাদের মাঝে আসছে। আমার সকল দলের কাছে একটা অনুরোধ, আসেন আমরা কাউকে দোষারোপ করার আগে তথ্য উপাত্ত সংগ্রহ করি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করুক, অপরাধীকে শনাক্ত করুক, জানুক আসলে উদ্দেশ্য কি। পাশাপাশি এই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা নেই, আগামী দিনে আমাদের দেশের ভিআইপি, আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমাদের বড় বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শত্রুর টার্গেটে আছে। পানির বোতল আমাদেরকে অনেক কিছু বোঝাচ্ছে, পানির বোতলের বদলে একটা বুলেট এলে কি করতে হবে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আর বলবো, একটা পানির বোতলের জন্য তিক্ততা না বাড়িয়ে আমাদের প্রত্যেককে গলা জড়িয়ে ধরতে হবে, বুকে জড়িয়ে ধরতে হবে, যাতে আগামী দিনে কোনো বুলেট ছুড়ে আসলে আমরাই আমাদের ভাইদের বুক পেতে সেভ করতে পারি। একজন মাহফুজ আলমের জন্য আরো 10টা ভাই যেন বুক পেতে দেয়, যেভাবে আমরা দিয়েছি 24-এর বিপ্লবে। নতুবা এই বিপ্লব ব্যর্থ হবে। আবারও বলছি, এই বিপ্লবকে ব্যর্থ করতে বিশাল অ্যামাউন্ট খরচ করা হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিএনপি, জামাত, শিবির, ছাত্রদলের মধ্যে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। কিছু মাথা মোটা এটাকে আরো বড় করছে। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট বা ভিন্ন গোত্রের মানুষ যারা 24-এর বিরোধী, তারা বিভিন্ন নামে আইডি খুলেছে। কেউ বিএনপি সেজেছে, কেউ শিবির সেজেছে, কেউ ছাত্রদল সেজেছে, কেউ জামাত সেজেছে, ওদেরই লোকগুলো, এবং ওরাই এই তিক্ততা সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছে। আমাকে আমাদের অনুসন্ধান রিপোর্টার ইলিয়াস হোসেন নিজে টেলিফোন করে বলছে, ভাই আমার কাছে এরকম অনেক তথ্য আছে, প্রচুর তথ্য তার কাছে আছে, যে ওরা শিবির, ছাত্রদল, বিএনপি, জামাতের নামে আইডি খুলে এই গ্রুপগুলোর মধ্যে এখন তিক্ততা তৈরি করছে। ফেসবুকে দেখবেন একে অপরের কি শত্রু হয়ে গেছে শুধু সোশ্যাল মিডিয়া। এটা রক্তারক্তির পর্যায়ে নিতে চায় কেউ। তাই আমরা আমাদের মতামতগুলো ভদ্র ভাষা তুলে আনি। আমরা একে অপরকে গালি দেওয়ার আগে চিন্তা করি যে কদিন আগেও আমরা একসঙ্গে সীসাগলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ছিলাম বলে ফ্যাসিস্টের পতন হয়েছে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে এই দেশ স্বাধীন হয়েছে। তাহলে আজকে অনৈক্যের জালে জড়িয়ে দেশটাকে আবারও পরাধীন করতে চাই কেন? এটা লাভ কার? এই উত্তরটা খুঁজলেই পুরো ভিডিওর মূল সারমর্ম খুঁজে পাবেন। এই ঘটনায় নিন্দা জানাই, সাম্যের খুনিদের বিচার চাই,
মাহফুজ আলমের উপর যারা বোতল মেরেছে সেটারও নিন্দা জানাই। আমরা এরকম সংস্কৃতি দেখতে চাই না। আমরা অবশ্যই সমালোচনা করব, যে সমালোচনা গ্রহণ করার মতো। একটা সভ্য দেশের যে সভ্যতা। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে মাহফুজ আলমকে আসলে এখানে জামাতের সঙ্গে তার একটা বাক যুদ্ধ চলছে, আমি বলবো সেটাকে উস্কে দেওয়ার জন্য মূলত এই কাজটি করা হয়েছে। কারণ জামাতের সাথে তাদের বর্তমান পরিস্থিতিটা চলছিল এনসিপির সাথে, এনসিপি বলতে মাহফুজ আলম বা যারা আছেন তারা এদের সাথেই, তাদের কিন্তু অনেক তীব্র আকার ধারণ করেছে। আওয়ামী লীগের সাথে এতটা কিন্তু তীব্র আকার ধারণ করে নাই। শুধুমাত্র আওয়ামী লীগ বলতো জামাত একাত্তর বিরোধী শক্তি, কিন্তু জামাত এটার কোনো প্রতিক্রিয়া দিত না। কিন্তু এখন যখন মাহফুজ আলম, যাদেরকে নিজেদের মানুষ মনে করা হতো, তারা যখন এটা নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই কিন্তু প্রতিক্রিয়াটা একটু অন্য লেভেলে চলে গিয়েছে এবং জামাতও বেশ ভালো প্রতিক্রিয়া দিয়েছে। তো এই বিষয়টাকে উস্কে দেওয়ার জন্যই মূলত এই যে মাহফুজ আলমের উপর এই বোতলটা ছুড়ে দেওয়া হয়েছে, তাদের সংঘাতটা উস্কে দেওয়ার জন্য। এটা মাহফুজ আলমকে বুঝতে হবে, এটা বুঝতে হবে জামাত ইসলামকেও। বিশেষ করে মাহফুজ আলমের বুঝতে হবে যে এটা জামাত কখনো করে না, জামাত এমন রাজনীতি করে না। জামাতের ছেলেরা আমার মনে হয় না এই কাজ কখনো তারা করতে পারে। যেই ছেলেটা তাকে বোতলটা নিক্ষেপ করেছে, ওই ছেলেটাকে তো চিহ্নিত করা গিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে আমার মনে হয় সবকিছু বেরিয়ে আসবে যে আসলেও তিনি বোতলটা কেন মেরেছিলেন এবং তিনি তার পরিচয়, রাজনৈতিক মতাদর্শ কি তিনি লালন করেন, তাহলে হয়তো বা সঠিকটা বের হয়ে যাবে।